ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনভর চলা এই সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। আর এই উত্তেজনার শুরু কিন্তু মধ্যরাত থেকেই। যেমনটি আমরা দেখেছি, কোটা সংস্কার আন্দোলনকারীরা হঠাৎ করে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে স্লোগান দিতে থাকে। প্রধানমন্ত্রী এই পরিপ্রেক্ষিতে বলেছে, ইতিহাস জানলে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার পরিচয় দিত না। কোন বাস্তবতার মুখোমুখি আমরা? আমরা কি মুক্তিযুদ্ধের চেতনা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এসব নিয়ে মোটা দাগে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নাস জুড়ে রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনামে নির্ধারণ করেছি, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছি আমরা। উত্তরটি জানবো আজকের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। দর্শক চলুন পরিচিত হই আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। স্টুডিওতে আছেন এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী। আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও সম্পাদক, বাংলা বিচিত্রা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ মান্নান এমপি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা আসলে কোন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তারা কেন নিজেদের রাজাকার পরিচয় দিচ্ছে? বাংলাদেশে আমরা কোন অবস্থানে রয়েছি? মুক্তিযুদ্ধের চেতনা থেকে কি আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুভাষ সিংহ রায় মহোদয়কে। হ্যাঁ, অত্যন্ত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত একটা দুঃখের ব্যাপার যে এই ধরনের আলোচনায় অংশ নিতে হচ্ছে। এই কথায় যে কথাটা আপনি বললেন যে আমাদের সন্তানেরা রাজাকার পরিচয় দেবে নিজেকে, এটা আমি চিন্তা করতে পারিনি। কারণ এই বাংলাদেশ কোনো সাধারণ রাষ্ট্র নয়, এইটা কোনো চুক্তির রাষ্ট্র নয় যে ব্রিটিশদের সঙ্গে আলোচনা করে ভারত স্বাধীন হয়েছিল, পাকিস্তান হয়েছিল। আমরা যুদ্ধের মাধ্যমে হয়েছি। এই বেশ কমটা বোঝার প্রয়োজন আছে। এবং সেই বাংলায় আমাদের সত্তার কেন্দ্রেই এই মুক্তিযুদ্ধ, আমাদের পরিচয় মুক্তিযুদ্ধ, এর বাইরে কিছু নয়। সুতরাং আর মুক্তিযুদ্ধের প্রধান বিরোধী ছিল যারা অন দ্য গ্রাউন্ড রাজাকার নামে পরিচিত ছিল। আমি জানি না কেন, কোন বিবেচনায় যেসব ছেলেরা এগুলো করছে রাস্তায়, আমি কষ্ট পাই। তবে আমি একজন বয়োজ্যেষ্ঠ বাঙালি নাগরিক, বাংলাদেশের নাগরিক। প্রথম যে কয়দিন আগে বিষয়টা শুরু হয়েছিল, যে আলোচনা নিয়ে, আমি দূর থেকে এটা দেখছি। এটা কোটা ব্যাপার চাকুরির, এটা একটা অত্যন্ত, আমার মতে, এটা আমার নিজের মতে, আমি কোনো দলের কোনো পক্ষে কথা বলছি না। আমি আওয়ামী লীগ করি, কিন্তু এটা আওয়ামী লীগের বিষয় নয়, তাত্ত্বিক পয়েন্ট থেকে বলছি। হতে পারে বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধার জন্য, চাকরির জন্য করতেই পারে মানুষ। ছেলেরা তো করবে, কারণ তাদের জীবনটা সামনে। এবং যদি কোনো বিষয় থাকে তাদের বলার, তারা তো বলবে, উচ্চকিত হবে, আওয়াজ তুলবে। এই জন্য তো স্বাধীনতা। আমার দুঃখ লাগে এই একটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার। আমি যেরকম শুনেছিলাম, তারা চেয়েছিল সংস্কার, কোটা নাকি সংস্কার করতে চেয়েছিল। এটা গড়িয়ে গড়িয়ে কেন এই পর্যায়ে আজকে আসলো, এর কারা উস্কানি দিয়ে বা ইন্ধন দিয়ে এইসব কোমলমতি, আমি বলবো, যদি ইউনিভার্সিটি ছেলে পেলে কোমলমতি বলা ঠিক হবে কিনা জানি না, তাদেরকে এই জায়গায় নিয়ে আসলো যে তারা এখন লজ্জাজনকভাবে এই কথা বলতে পারছে যে আমরা রাজাকার ইত্যাদি ইত্যাদি কথা। এটা আইরনি আমাদের জীবনের সবচেয়ে বড়। এর মধ্যে কোনো অন্য ধরনের কিছু খেলা আছে কিনা জানি না। আমার যা মনে হয়, আমি খুব গভীরভাবে এটাকে কাছে থেকে দেখার সুযোগ হয়নি। তবে বাংলাদেশ যে অবস্থায় আছে, অবশ্যই বাংলাদেশের শত্রুরা এখন জীবিত আছে, স্বীকার করতেই হবে। শুধু এই ঘটনায় নয়, আগেও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি বিভিন্ন সময়ে। বাংলাদেশ যে একটা স্বপ্নের রাষ্ট্র, শহীদদের রক্তে, মানুষের হাজার বছরের সংগ্রামে, বঙ্গবন্ধু এবং তার সঙ্গে আমাদের লক্ষ লক্ষ শহীদদের রক্তে, ত্যাগে, সেখান থেকে বাংলাদেশকে সরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি। এটাই শুধু এইবার। জনাব এম এ মান্নান, সাম্প্রতিক সময়ের যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি, শিক্ষার্থীদের রাজাকার ঘোষণা, এই বিষয়টি আপনি বলছিলেন যে কার ইন্ধনে বা কার প্ররোচনায় হতে পারে? এরা তো সচেতন ছেলে পেলে, এরা তো ইউনিভার্সিটি পড়ে, আমাদের হাইয়েস্ট লেভেল। তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা আমাদের গর্বের স্থান। এবং আমরা তো বর্তমান প্রজন্ম ডিজিটাল, স্মার্ট, উচ্চশিক্ষিত, জ্ঞান বিজ্ঞান ধরে নিয়েছিলাম, আমরা মনে করেছিলাম। তাহলে এটা দেখা উচিত শুধু যে কেন তারা এই ধরনের একটা লজ্জাজনক কথা তারা ঘোষণা দেবে। শুধু তাদের জন্য নয়, আমাদের জন্য লজ্জাজনক। আমরা যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক দেশে বেঁচে আছি, আমাদের ছেলেপিলে আমাদের শ্রেষ্ঠ অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে কেন?
আমার মনে হয় কোনো একটা আড়ালে কোনো একটা শক্তি, যে শক্তিটা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের বিরোধী ছিল, যে প্রতিষ্ঠার প্রকাশ সামরিক শাসনে, পরপর স্বৈরাচারের শাসনে নানাভাবে আমরা দেখেছি। সংবিধানকে কেটে ফেলা, বিভিন্ন পর্যায়ে তারা নিজেকে প্রকাশ করেছে। আর আজকে এখানে একটা দৃশ্যত রুটি রুজির সংগ্রাম ছিল, একটা চাকরির সংগ্রাম হতেই পারে, আমি তো বলছি ভালো, করবে না কেন, তারা চাকরির জন্য দাবি করবে, করুক, পড়াশোনা করবে, পরীক্ষা, এগুলো বলার আছে। কিন্তু এইটাকে গড়িয়ে নিয়ে কার প্ররোচনায় বা কার ইন্ধনে এরা এতে পা দিল, কোন ট্র্যাপে, আমার ভয় সেখানে। ভয়ের সঙ্গে সঙ্গে এইটা বলা উচিত, আমার বিশ্বাস তাদের যে লজ্জা তারা পেল, আমাদেরকে লজ্জা দিল, আমাদের দেশ মাতৃকা, আমাদের দেশ, এটা কোনো সুদূর প্রসারী কোনো ক্ষতি হবে না, একটা ধাক্কা খাবে, আমাদের মনোজগতে ধাক্কা আমরা খেয়েছি, লজ্জা পেয়েছি। আমি বিশ্বাস করি এটা আমরা উঠতে পারবো। এবং আমি এটাও বিশ্বাস করি এই যে আমাদের ছেলেপিলে যারা এগুলো করছে রাস্তায় এখন, তাদেরও বুদ্ধোদয় হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ মান্নান এমপি। জনাব সুভাষ সিংহ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সকল আন্দোলনের সূতিকাগার। সেই বিশ্ববিদ্যালয়ের বুকে, সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যখন এমন স্লোগান দিতে পারে, নিজেদের রাজাকার বলে ঘোষণা করতে পারে, একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আপনি কিভাবে বিবেচনা করেন বা দেখেন? মিছিল কিন্তু সবসময় আমাকে ডাকে, যদিও ৩৫ বছর আগে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এসেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাখো ছাত্রদের মিছিলেও মাঝখানে আমি ছিলাম না, সামনেই ছিলাম। আপনি আলোচনার শিরোনাম দিয়েছেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছি? প্রয়াত হুমায়ুন আজাদ খুব দুঃখ নিয়ে তার একটা বই লিখেছিলেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছি। কবি তারাপদ রায়ের একটা বিখ্যাত কবিতা আছে, এখন ফেসবুকের সব জায়গায় ঘুরছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এবং তিনি তার কবিতার ১০-১২টি লাইনে অনেক কিছু বলেছিলেন। তার ২-৩টি লাইন এমন, অ্যালসেশিয়ান ভেবে যে সার্মীয় শাবকটিকে আমরা ৩ মাস বকলেস পরিয়ে মাংস খাওয়াইছি, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠেছে। আমরা টের পাইনি, আমরা বুঝতে পারিনি, আসলে আমাদের সর্বনাশ হয়ে গেছে। গতকাল আমি বিনিদ্র রজনী কাটিয়েছি, বুঝতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় মেধাবী ছাত্র বলে দাবি করছে যারা, যারা মেধাবীদের জন্য লড়াই করছে, তারা বিনষ্টের আত্মচিৎকার করছে। আমাদের পূর্বপুরুষরা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তারা স্লোগান দিয়েছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। মুক্তিযুদ্ধের সেই বজ্রকণ্ঠ জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। ২০২৪ সালের আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বিনষ্টের আত্মচিৎকার শুনতে হয়, সে পুরনো দিনে আমার ঠাকুরমা বলতেন, মা বসুন্ধরা তুমি দ্বিভাগ, আমি ভিতরে প্রবেশ করি। এটা কিন্তু আমাদের লজ্জার। এবং আমরা কোমলমতি এখন বলতে পারছি না। মাননীয় প্রধান বিচারপতি কোমলমতি ছাত্রছাত্রী বলেছেন, আমিও বলতে চাই কিন্তু বলতে পারছি না। গতকাল রাত্রের পর থেকে তাদের অভিযোগ থাকতে পারে, তাদের দাবি তো অবশ্যই থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে দাবিটা করাটা অধিকার। এবং এই যে ভুল তথ্যের মগজে ঢুকে যাওয়া, এটাও কিন্তু আমাদের ব্যর্থতা। ৫৬% কোটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন ২০০৮ সালে মান্নান স্যাররা সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে এটা যেন প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই যেই শতকরা হিসাব, সেই হিসাবের ধারাবাহিকতায় ৫৬%। কিন্তু ভাবটা এমন যে এই সরকারই, আওয়ামী লীগ সরকারই ৫৬% করেছে। অত বুঝলাম আওয়ামী লীগ সরকার করেছে, কিন্তু ৫৬%-এর আগে
এর আগে জিয়াউর রহমানের সরকার ছিল, এর সাথে সরকার ছিল, খালেদা জিয়ার শাসনামল 2 বার কিংবা সোয়া 2 বার কিংবা 2 বারের একটু বেশি ছিল, কই তখন তো এই কথাগুলো আসেনি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার কাছে যেটা মনে হয়েছে, যদি এই 30% মুক্তিযুদ্ধ কোটা না বিষয়টি তাদের টার্গেট না হতো, তাহলে এই কথাগুলো আসতো না। আমার ধারণা এই নিয়ে এই মুভমেন্টের জায়গাও তৈরি হতো না। তাহলে কি মাথা ব্যথার কারণ শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটা? বারবার অঙ্ক কষে দেখানো হয়েছে বিগত বছরগুলোতে 7 থেকে 8% বেশি মুক্তিযুদ্ধ কোটাতে প্রার্থী পাওয়া যায় না। কেননা এই মেধা প্রতিযোগিতা করেই তাকে সর্বশেষ যখন 3,56,000 জন পরীক্ষা দেয়, প্রিলিমিনারি থেকে শুরু করে শেষ পর্যন্ত মৌখিক পর্যন্ত, যে আপনার 2,600 জন থেকে তারপর থেকে ওই মেধার বিষয়টি আসে, কোটার বিষয়টি আসে। তার মানে কি এই পর্যন্ত যে ছাত্রগুলো গেল 4 লক্ষ মানুষের থেকে এই পর্যন্ত এই জায়গায় যে আসলো, এরা কি মেধাবী না? অবাক লাগে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সব মিলে কোটার পরিমাণ 59.5%। ইউরোপিয়ান ইউনিয়ন, স্যার ভালো বলতে পারবে, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এজেন্ডাতে এবং রেজলিউশন করেছে সরকারি বেসরকারি যে কোনো চাকরিতে পলিসি লেভেলে 40% মহিলা থাকতেই হবে। তা এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কি বাংলাদেশ আমাদের চেয়ে কি কম উন্নত? নেদারল্যান্ডস থেকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে 8% মহিলা কোটা বাধ্যতামূলক। আওয়ামী লীগ যেই দলের প্রতিনিধিত্ব করেন আব্দুল মান্নান, সেই দল তার যে সর্বশেষ যে ওয়ার্কিং কমিটি, সেই ওয়ার্কিং কমিটির 81 জনের মধ্যে আমার নারী আছে 25.6%, ধর্মীয় সংখ্যালঘু আছে 11.54%। নির্বাচন কমিশনের যে বলে দেওয়া সেই গাইডলাইনে বলা হয়েছে 33% নারীর অন্তর্ভুক্তি থাকতে হবে, 2030 পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আপনি যদি থানায়, এর পাশেই আপনার রমনা থানা, থানাতে যদি একজন মহিলা সাব ইন্সপেক্টর না থাকে, একজন সিপাহি না থাকে, ওসি না থাকে, গভীর রাত্রে নারীরা কি থানায় যাওয়ার স্বস্তি বোধ করবেন? আজকে নারী প্রগতির যে আজকে অবস্থান, সেটা তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু অনেকখানি হয়েছে। আপনি দেখেন কোটার বাতিলের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে, তার পরবর্তীতে নারীর প্রার্থীদের সংখ্যা কমে গেছে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু সেই পরিসংখ্যান, আমি আপনাকে একটা কথা বলি, এবং আমরা উত্তেজনার সৃষ্টিটা যে বিষয়কে কেন্দ্র করে হলো প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রী কিন্তু আন্দোলনকারীদের, শিক্ষার্থীদের রাজাকার বলেননি। কি উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত ও খণ্ডিত করে উত্তেজনা সৃষ্টি করা হলো? প্রশ্নটি আপনার কাছে থাকছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে এসে শুনবো। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। শিক্ষার্থীরা ইতিহাস জানলে নিজেদের রাজাকার বলে পরিচয় দিত না। মাত্র 53 বছরের বাংলাদেশেই কি আমরা নিজেদের শেকড়কে ভুলতে বসেছি? প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ইতিহাস কেন পৌঁছাতে পারছি না? নাকি আমাদের নৈতিকতা মূল্যবোধের অবক্ষয়? তাহলে বলতে হবে আমাদের ব্যর্থতা যদি সত্যি হয়ে থাকে, আমরা তাদের ইতিহাস পড়াচ্ছি না। লেট মি বি অনেস্ট অ্যাবাউট ওয়ান থিং। 75 বঙ্গবন্ধু হত্যার পরে 96 পর্যন্ত যে সময়টা ইতিহাস পড়েছে এরা, ওই প্রজন্ম ইতিহাস পড়েছিল? পড়ে নাই। ওর যে ঢেউ, এটা এখনো গড়াচ্ছে, 1 নম্বর। সেকেন্ডলি হলো যেটা বলার দরকার, এরপরে তো আমরা গত 15-16 বছর আমরা আছি, কি হলো তাহলে? 15-16 বছর আমরা আছি না? এই 15-16 বছরে অনেকগুলো বিষয় মোকাবেলা করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে। মূল উদ্দেশ্য কি ছিল? টিকে থাকা। লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। কারণ যদি টিকে না থাকতো, তাহলে ওই যে প্রচেষ্টা চলছিল 75 থেকে 96 পর্যন্ত, ওটা আবার রিবাউন্ড করতো। সুতরাং আমার মনে হয় ওই সময়ে আমরাও কিছু কিছু মূল বিষয়টা, যেটা নিয়ে আপনি আবেগ, আমারও আবেগ আছে, আমরা অতটা অ্যাটেনশন দেই নাই যতটা অ্যাটেনশন সরাসরি দেওয়া দরকার ছিল। লেট মি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমরা কিছু কিছু ক্ষেত্রে কৌশলগত কারণে
সার্ভাইভালের প্রয়োজনে আপোষ করেছে, কোট অ্যান্ড কোট, সৎ উদ্দেশ্যে। শেষ বিচারে টিকে না থাকলে তো সবই যাবে। সুতরাং কৌশলগত কারণ করতে হয়েছিল। এর ফলে ওই যে মহলটা যারা পরিষ্কার হয়ে যাওয়ার কথা ছিল, ভালো বেঁচে ছিল, ওরা পানি পেয়ে সার পেয়ে এই মাটিতে তারা বড় হয়েছে আমাদের মধ্যে। সুতরাং এই যে দুর্বল সময়, এখন আমাদের নতুন প্রজন্মকে তারা, নতুন প্রজন্ম একটা সাধারণ ইস্যু নিয়ে, আমার ধারণা, আমি জানি না শুরুতে তাদের মনে এটা ছিল কিনা, এখন যারা প্রকাশ পাচ্ছে আমরা রাজাকার বলার মতো কলঙ্কজনক কথা বলতেছে আমাদের সন্তানেরা, আমাদের এই প্রজন্মের ফ্লাওয়ার্স আমি বলবো, পছন্দ করি আর না করে বলতেই হবে। হাও কেন গেল তারা এই পর্যায়ে? সুতরাং আমাদের কিছু ঘাটতি হতে ছিল। আমরা প্রকৃত ইতিহাস আমরা তাদেরকে সবসময় পড়াইনি হয়তো। কারণ খুঁজে পাওয়া যাবে, তার থেকে আলোচনা করা যাবে, কিন্তু সেই কারণ খুঁজে তো এই আলোচনা সম্ভব নয়। তাহলে কি? তাহলে প্রশ্ন হবে, আমরা যারা আছি এখানে আমাদের দায়িত্ব হবে সেটেল করা। যেমন আমাদের পূর্বপুরুষের দায়িত্ব ছিল স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করা, যেমন আমাদের শেখ হাসিনার সংগ্রাম ছিল গত 15-16 বছর বাঙালিত্বকে শেষ বিচারে টিকিয়ে রাখা। নাহলে টিপ টিপ করে কিন্তু বাতি জ্বলছিল, স্বীকার করতেই হবে। আমরা কি জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে এখানে দেখি নাই? আমরা কি আমাদের সংবিধান কাটাছেড়া করে এইটাকে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছিল কি আমরা সহ্য করি নাই? ওগুলোকে কম ছিল, কিন্তু দরকার ছিল টিকে থাকার, এবং টিকে থাকার জন্য এই ঘটনা। আমারও এখন আমরা টিকতে পারবো, আমি হতাশ নই। এই ছেলেপিলেকে ডেকে তাদেরকে বলার মতো অবস্থান আমাদের আছে। প্রধানমন্ত্রী কিন্তু প্রশ্ন রেখেছেন যে নিজেদের রাজাকার পরিচয় দিয়ে শিক্ষার্থীরা কোন চেতনায় বিশ্বাসী? আদৌ এদের কোনো চেতনা আছে কিনা আমি জানি না। একটু আগে যে বলেন ইতিহাস না পড়লে, ফাঁকা মাঠে তো ইতিহাস না জানলে তো হবে না। চেতনা কোত্থেকে আসবে? জানতে হবে। আমি বাঙালির সন্তান, প্রথম এটা। নামগুলো দেখেন বাংলাদেশের মানুষের ইদানিংকালের, বাঙালি নাম রাখে কেউ আজকাল? দেখেন না, বলেন, লেট আস কোয়েশ্চেন আওয়ারসেলভস। বাঙালি খাবার খায়, বাঙালি পড়া পড়ে, বাংলাদেশে বাস করে, আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়কদের সন্তানগণ কতজন বিদেশে আছেন হিসাব নিকাশ করে বের করেন, দেখেন না? সো লেট আস বি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। বাঙালিত্ব ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ইস্যু, এবং ইট ইজ আন্ডার অ্যাটাক অল ওভার এভরিওয়্যার। এবং একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া এবং আরও কিছু আমাদের ওই প্রজন্মের ছাড়া এটাকে মোকাবিলা সাহস করা হয়নি। আপোষ করেছেন সুভাষচন্দ্র, নেতাজি বিরুদ্ধে আপোষ করেছেন, আমি বলবো এটা আপোষ করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু মহাবিপ্লবী, আপোষ করেছেন, বন্দে মাতরম চিৎকার দিয়েছেন। এগুলো বাঙালি স্লোগান নয় আমি মনে করি। সুতরাং এগুলো বললে অনেক কিছু বলা যায়। লেট আস বি ক্লিয়ার অ্যাবাউট দিস থিংস। এই ছেলেপিলে নিছক চাকরির জন্য এই পর্যায়ে নামবে, এইটা আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ মান্নান এমপি। জনাব সুভাষ সিংহ রায়, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেননি, কিন্তু সেই বক্তব্যকে আসলে বিকৃত কিংবা খণ্ডিত করে উত্তেজনা সৃষ্টি করা হলো। সেই সঙ্গে আবার আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে প্রতিবাদী স্যাটায়ার হিসেবে তারা রাজাকার স্লোগান দিয়েছে। দায় মুক্তি কি মিলবে এভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি আছে, লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়। এবং আপনি প্রথম পর্বে আমি খুব স্পষ্ট করে বলেছি, এই যে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব, তাদের প্রতি আমাদের অনেক ঋণ শোধ করবার আছে, আমরা ঋণ শোধ করতে পারছি না। এবং 8% সর্বোচ্চ পাওয়া গেছে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রার্থীদের, সমস্ত মেধা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে। তারপরেও 30% যে বাদ বাকি 22% থাকে, এটা 2018 সালে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটা মেধাবীদের তালিকার থেকে এদেরকে নেওয়া হয়েছে। খুব স্পষ্ট, এটা যারা জানে, কিন্তু একেবারে অবুঝ কিন্তু না। 22-23 বছরের 24 বছরের সন্তানেরা এত অবুঝ হতে পারে না। 1981 সালে জিয়াউর রহমান সাহেব শর্ষিনার পীরকে স্বাধীনতা পদক দিয়েছিল। এই যে আব্দুল মান্নান সাহেব যে কথাগুলো বললেন, তার মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
আপনি মর্ম কথা যদি ব্যাখ্যা করতে চান অনেক সময়ের প্রয়োজন হবে। আমি শুধু একটা কথা বলি, রাষ্ট্র চলে সমাজ নিয়ে, রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সমাজ, আর সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বললেন করে হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সাক্ষাৎকার নিতে এসেছিলেন 1972 সালের জানুয়ারি মাসের শেষের দিকে। সৈয়দ মোস্তফা আলী, তার নাম পরিচয় দেবার প্রয়োজন নাই, এবং ভারতের যুগান্তর পত্রিকার সম্পাদক সন্তোষ ঘোষ, দুজনই খুব স্বনামে খ্যাত, বাঙালিদের মধ্যে খুব উঁচু মানের মানুষ, বিশিষ্ট জন। বঙ্গবন্ধু দীর্ঘটা সাক্ষাৎকার নিয়েছিলেন। তার সেই সাক্ষাৎকার একটি জায়গায় আমি আলোকপাত করছি। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন সৈয়দ মোস্তফা আলী, আচ্ছা বঙ্গবন্ধু, আপনার জাতীয়তাবাদ কি শুধুমাত্র ভাষা এবং ভূগোল ভিত্তিক? বঙ্গবন্ধু সাথে সাথে উত্তর দিলেন যে যদি সেটাই হতো তাহলে আমি তো ত্রিপুরা থেকে শুরু করে উড়িষ্যা এবং নানা অঞ্চল আমার বলে দাবি করতাম। তা করছি না। আপনারা ভারতীয়রা হচ্ছেন পলিটিক্যাল নেশন, আমরা বাঙালিরা কালচারাল নেশন। আমাদের এতদিন কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। 30 লক্ষ রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই আমার বাঙালি সংস্কৃতিতে মুসলিম সভ্যতার বিশাল একটা প্রভাব রয়েছে, হিন্দু সংস্কৃতির একটা বড় রকমের সংমিশ্রণ রয়েছে, নৃতাত্ত্বিক গোষ্ঠীর বড় অবদান রয়েছে। এই সব মিলে যদি আমরা এগোতে পারি, বাঙালিদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, কেউ দাবা রাখতে পারবে না। আমি ভাবি নীরজী চৌধুরী এত বছর আগে, একজন বিলেতি বাঙালি, তিনি লিখেছিলেন একটি বই, আত্মঘাতী বাঙালি। আমার গতকাল রাত্রে মনে হয়েছে আমাদের আত্মঘাতী বাঙালির একটা নানান রকম পর্যায় দেখছি। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি গতকাল রাত্রিটা কাটিয়েছি, কারণ আমার হৃদয় নামক সুখ দুঃখ যন্ত্রের ভিতরে আমার রক্তক্ষরণ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট বলেছেন, তিনি তো সোজা কথা, খুব কঠিন কথা সোজাভাবে বলেন, এবং তিনি বলছেন যে এই রোকেয়া হলে 300 জন ছাত্রীকে পাক হানাদার বাহিনীরা নির্যাতন করেছে মাসের পর মাস, এবং তাদেরকে শাড়ি ব্লাউজ পরতে দিত না, পেটিকোট পরিয়ে বসে রাখতো। সেই রোকেয়া হলে রাজাকার, আমি রাজাকার এরকম আত্মচিৎকার করবে, বিনষ্ট আত্মচিৎকার করবে। সেজন্য বলি আমাদের সংস্কৃতির একটা দুর্বলতার জায়গা কালকে দগদগে ঘা দেখিয়ে দিয়েছে। আমরা জিডিপি করেছি, মান্নান স্যার পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কাজ করেছেন, সেখানেও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছেন। আমরা জিডিপি নিয়ে লাফিয়েছি, কিন্তু কালচারাল জিডিপির দিকে আমাদের ঝোঁক মনে হয় কম ছিল। আমরা সংস্কৃতির জাগরণ দেখিনি, যেটা 15 বছরে আওয়ামী লীগ একমাত্রই এই জাগরণ ঘটাতে পারত। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের সেই ইচ্ছাও নাই, তাদের লক্ষ্যও নাই, এবং এইটাই আমাদের মনে হচ্ছে একটা সংকটের জায়গা তৈরি করেছে। 1992 সালে, আমি শেষ করছি ওই জায়গায়, প্রব বার্তা সংস্থা নামে একটা সংস্থা ছিল, এবং তারা একটা জরিপ করেছিল ঢাকা শহরে স্কুল এবং কলেজের মধ্যে। 200 জন ছাত্রকে 20টা প্রশ্ন দিয়েছিল, খুব সাধারণ সাধারণ প্রশ্ন। আমাদের জাতীয় সঙ্গীত কোনটা, আমাদের বিজয় দিবস কয় তারিখ, স্বাধীনতা দিবস কয় তারিখ, এরকম। সেই প্রশ্নের 89% ছাত্রছাত্রী কোনো উত্তর দিতে পারে নাই। কিন্তু আমি যে কথা, আমার কষ্ট এবং বেদনার জায়গা, এই 2024 সালে আমাকে এই বিষয়গুলো দেখতে হয়েছে। কেননা আমি খুব স্পষ্ট করে মনে করেছি যে এর পিছনে যুদ্ধ অপরাধী কিংবা যারা ওই পাকিস্তানের পরাজিত শক্তির একটি বড় রকম বিনিয়োগ রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সুভাষী ঘোড়ায়। আমরা যেমনটি দেখেছি যে দিনভর চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই যে সংঘর্ষ, এই যে আমরা দেখলাম শতাধিক শিক্ষার্থী আহত হলো, সমাধানটা ভিন্ন পথেও হতে পারতো কিনা, আমি সেটাই জানতে চাই যে কি হতে পারতো, কার উপর অর্পণ করতে চান। প্রশ্নটি আবারও রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, আজকের আলোচনা চলছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, এই শিরোনামে আবারও ফিরছি আলোচকদের কাছে।
কাছে। জনাব সুভাষ সিংহ রায়, যেমনটি আসলে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, উস্কানি ছাড়াই ছাত্রলীগ পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে। অন্যদিকে ছাত্রলীগ বলছে বহিরাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ভাঙচুর করায় তা প্রতিহত করা হয়েছে। দায় কার সে প্রশ্ন আমি আপনার কাছে রাখছি না, বাস্তবতা আমরা দেখছি রক্তাক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রক্ত ঝরেছে বাংলার সন্তানদের। আমরা কিভাবে ভাবতে পারি না যে ঘটনাটি এইভাবে মোড় না নিলেও পারত? 14 দিন যাবৎ আন্দোলন চলেছে এবং 14 দিনে আপনি সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কোনো বাধা দেওয়ার কোনো ঘটনা দেখেছেন? সারা দেশব্যাপী হয়েছে। কারণ এখন তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়, এবং সেটা আমাকে খুবই আহত করে। মুক্তিযুদ্ধ শব্দটিকে স্যাটায়ার করেছে তারা, এবং রাজাকার শব্দটিকে সহনীয় পর্যায়ে নেওয়ার যে চক্রান্ত, এটা তো গতকাল রাতের পর থেকে আমার মনে হয়েছে। আমি কথাগুলো বলতে চাইনি, কেননা মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যেটা বলেছেন, কোমলমতি ছাত্রছাত্রী, আমিও তো সেভাবে ভাবতে চাই। কিন্তু আপনি দেখেন নানান রকম মন্তব্য, যে সমস্ত মন্তব্য, যে স্লোগান দেওয়া হয়েছে, আমি এগুলো দেখেও না দেখার ভান করেছি। সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে, এবং এমন এমন স্লোগান শুনেছি আমি এখন বলতে পারবো না। এই স্লোগানটা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, এটা আসলেই অসহনীয়। এবং যারা প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের করতে যে তারা অনেকগুলো যদি ব্যত্যয়ের কথা বলেন আপনি, তাহলে সেখানে কিন্তু ধরাটা ঠিক হবে না। হেলাল হাফিজের একটা কবিতার লাইন আছে, কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়, যদি ভালোবেসে খুনি হতে চাও তবে তাই হয়ে যাও। তা এই যে বিষয়গুলো আসছে কেন, আমার খুবই কষ্ট লেগেছে। এই কথাগুলো এখন শুনতে হবে বাংলাদেশে, এবং বারবার তাদের মগজে যেন কেমন একটা নির্লক্ষার মতো করে একেবারে পরিকল্পিতভাবে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, নতুন প্রজন্মর মগজে মুক্তিযুদ্ধ বিরোধী বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া। তা নাহলে এইরকম ভাবে বিনষ্টের আত্মচিৎকার করতে পারে না। জয় বাংলা ছিল আমার শব্দ ব্রহ্ম, তাকে নিয়ে বিকৃত করা হয়েছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এখন তারা কি ঠিকানার কথা বলছে? ধন্যবাদ জানাচ্ছি। এবং যেখানে বলা হয়েছে 7ই আগস্ট পর্যন্ত যেই উচ্চ আদালত যে রায় দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে, সে পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে, এবং খুব স্পষ্ট এখন তো কোটার পদ্ধতি নাই। আমি এখন যখন কথা বলছি স্থিতাবস্থা জারি করা হয়েছে, তা স্বাভাবিক কারণে আপনি এখন বলছেন যে নির্বাহী আদেশ দিতে হবে। কেউ কি তাদেরকে বোঝাতে পারিনি আমরা? নির্বাহী আদেশ বিচারাধীন মামলার সময় থাকা অবস্থায় এটা করা যায় না। আমরা দেখলাম বেশ কিছুদিন ধরেই কিন্তু শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করেছে, বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে। বারবার তারা সরকারের কাছে আহ্বান করেছে যে নির্বাহী আদেশের মাধ্যমে সরকারের যেন সমস্যার সমাধান করে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপিও দিয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো সমাধানের উদ্যোগ কি নেওয়া হয়েছে? বাংলা ব্লকেট দেওয়ার আগে মান্নান স্যার বলি, আমাদের জারি গান, কবি গান, পালা গান এগুলো আমরা হারিয়ে ফেলেছি, তাই বাংলা ব্লকেট আসে না। আমি যেটা শেষেরটা দিয়ে শুরু করি, আগে সুভাষ সিংহ বললাম সাবজুডিস ম্যাটারে নির্বাহী আদেশ চলে না, সম্ভব নয়। দ্য মুভমেন্ট একটা বিষয় উচ্চ আদালতে গেছে, আপনি একমত হন না, এটা রায়ের পরে আরও হায়ার আদালত যেতে পারবেন, কিন্তু এখানে নির্বাহী আদেশ দেওয়ার কোনো স্কোপই নাই। এটা বুঝে বা না বুঝে এটা বলা হয়েছে, আমি কেন জানি না, এটা হতে পারে না। আমার সবচেয়ে দুঃখ লাগে, এটা অসত্য বক্তব্যের উপরে ভিত্তি করে কিন্তু এখন এইটাকে জাস্টিফাই করার চেষ্টা বলা হচ্ছে। শেখ হাসিনা আমাদেরকে বা প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলেছেন। আপনি পুরো দেখেন, উনি কি বলেন, প্রধানমন্ত্রী বক্তব্যের আলোকে কথার পিঠে কথায় বলেছেন, তাহলে কি এই দুটো শব্দ বাক্যের প্রথম, তাহলে কি রাজাকারের সন্তানদেরকে দিব, তাহলে কি কেটে বলছি কি রাজাকার সন্তানকে দিব, দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার। অসত্য এবং চরম অসত্যের কথা। এটা মনে হয় কি এদের মধ্যে ইনফিল্ট্রেটার ঢুকেছে, অনুপ্রবেশকারী,
আমি সবাইকে দোষ দিতে চাই না। আমার আশা এদের মধ্যে অনেকেই আছে যারা এর কাছেও নেই এই যে মন্দ দিকটার। কিছু স্ট্রং ইনফিলট্রেটার ঢুকেছে, অনুপ্রবেশকারী ঢুকে এটাকে মিসলিড করে, মিসগাইড করে এই দিকে নিয়ে যাচ্ছে। এবং এদের মাস্টারমাইন্ড আছে, এদের মাস্টারমাইন্ড আছে এবং এরা সহিংসতার দিকে যায়, এটা চাচ্ছে তারা। ছিল না যে অভিভাবকের দায়িত্ব পালন করা? কাদের? যদি আপনি বলছিলেন যে এই আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে, তাহলে কি রাষ্ট্রের দায়িত্ব বর্তায় না যে অভিভাবকের দায়িত্ব কাঁধে নেবে রাষ্ট্র? অবশ্যই নিচ্ছে। রাষ্ট্র চেষ্টা করছে, গভর্নমেন্ট চেষ্টা করছে, রাষ্ট্র মানে গভর্নমেন্ট চেষ্টা করছে এখানে রাষ্ট্র বিষয় গভর্নমেন্টের এটা নানাভাবে বার্তা দিচ্ছে, বক্তব্য রাখছে, কথাবার্তা বলছে এবং বারবার রিপিট করাচ্ছে এটা বিষয় যে এটা একটা বিচারাধীন বিষয়। সরকার তো বলে নাই যে আমি এটা করবই, এরা যেমন বলছে আমরা ওইটা চাই। সরকার এটা বলে যে আমরা এটা চাই না বলে নেই, সরকার বারবার বলছে ঠিক আছে তোমাদের পয়েন্ট আছে, আমরা এটা করেছি অনেকদিন আগে, বিষয়টার উচ্চ আদালতে গিয়েছে, যারা যারা যাবার নিয়ে গেছে। উই মাস্ট ওয়েট ফর ইট। আমরা সুশাসনের কথা বলি, গুড গভর্নেন্স বলি, এখন সব ভেসে গেল। এখন মনে হয় যে উচ্চ আদালতের মুখ থেকে রায় টেনে বের করে আনার একটা প্রচেষ্টা, ইট ইজ নট পসিবল। তাহলে তো কিছু ঠিকবে না এখানে। তো এই জন্য ভয় হচ্ছে, যেটা সুভাষ বললেন মাস্টার মাইন্ড, কোনো মাস্টার মাইন্ড এখন না। শুনেন, এরা হয়তো জন্ম নিয়েছে 96-এর আশেপাশের সময়টাতে, বা শিক্ষক বা আমরা যারা নেতৃত্বে আছি 2000 সালের পরে, হ্যাঁ, এই যে এরা নয়, এরা ইতিহাস কেন পড়ে না, ইতিহাস যারা পড়িয়েছে তারা 75-96-এর মাঝের পিরিয়ডের ব্যক্তিবর্গ। আমার কথা বুঝতে পারছেন? এরা নিজেরা অতটা জানে না। কেন জানে না? তাদের গুরু মধ্যে অধিকাংশ, বড় অংশ ইনফিল্ট্রেটার্স হিসাবে আমাদের সিস্টেমে ঢুকেছে ডিউরিং 2 সামরিক শাসন, ডিউরিং 2 অটোক্রেটিক শাসন। তারা শুধু সামরিক শাসন ছিল না আইয়ুব খান ইয়াহিয়া খানের মতো, এরা ছিল আদর্শিক সামরিক শাসন। কথা বুঝতে পেরেছেন? নিছক ক্ষমতা তখন উদ্দেশ্য ছিল না দেশটাকে ঘুরিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের সড়ক থেকে ঘুরিয়ে নিয়ে যায়। তাই সংবিধানকে আক্রমণ করা হলো, জয় বাংলা স্লোগানকে আক্রমণ করা হলো, ইত্যাদি ইত্যাদি। ওর ধারাবাহিকতায় এই কাজটা হচ্ছে এখন। এরা যারা লুকিয়ে আছে, লুপ্ত বা সুপ্ত কি জানি হবে, এই মহলটা এখন ইনফিল্ট্রেট করেছে। এবং মানে আমরা দিন শেষে আসলে সংঘাত সংঘর্ষ দেখতে চাই না, আমরা দেখতে চাই না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত হবে, যৌক্তিক সমাধান নিশ্চয়ই হবে, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি সুভাষ ঘরে আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতি।